প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। আমি প্রকৌশলী উত্তম কুমার দেবনাথ, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং টেকনোলজি, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আজকের ক্লাসটি আমি পরিচালনা করছি। আমরা গত ক্লাসে ফ্লুইড মেকানিক্সের তৃতীয় চ্যাপ্টারের অর্থাৎ প্রথম অংশটি আমরা আলোচনা করেছি। আজকে আমরা ফ্লুইড মেকানিক্সের পরবর্তী যে অংশটি সেটি আলোচনা করব। এটি আমাদের ফ্লুইড মেকানিক্সের তৃতীয় অধ্যায়ের শেষ ক্লাস। তারপরে আমরা চতুর্থ অধ্যায়টি শুরু করব। আমাদের এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারব? আমরা এই অংশটুকু শেষ করলে আমরা বায়ুমণ্ডলের চাপ, গ্যাস চাপ, পরম চাপ ব্যাখ্যা করতে পারব। আনুভূমিক, হেলানো এবং খাড়া তলের উপর মোট চাপ নির্ণয় করতে পারব। তাহলে আমরা মেইনলি যেই জিনিসগুলো আমরা জানতে পারবো সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ কাকে বলে, গ্যাস চাপ কাকে বলে, পরম চাপ কাকে বলে, এইটি আমরা জানতে পারবো। আরেকটি হচ্ছে কিভাবে একটি ডুবন্ত বস্তুর খাড়াভাবে তার উপর মোট চাপ সেটি আমরা নির্ণয় করতে পারবো। হেলানো ভাবে থাকলে সেটার উপর কি পরিমাণ চাপ বা বল প্রয়োগ করে তরল পদার্থ সেটা আমরা জানতে পারবো। খাড়াভাবে যদি কোনো একটি বস্তু থাকে তাহলে সেই বস্তুর উপর কি পরিমাণ চাপ প্রয়োগ করে সেটা আমরা জানতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা পরবর্তী স্লাইড দেখি। তাহলে প্রথমে আমরা আসবো বায়ুমণ্ডলের চাপ, গ্যাস চাপ এবং পরম চাপ। অ্যাটমসফেরিক প্রেসার, বায়ুমণ্ডলের চাপ মানে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, আর গ্যাস প্রেসার এবং অ্যাবসলিউট প্রেসার বা পরম চাপ, এই তিনটি সংজ্ঞা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। কারণ এইগুলি যেমন আমাদের পরীক্ষায় আসবে তেমনি পরবর্তী যে বিভিন্ন ধরনের এক্সাম তোমরা দিবা সেই এক্সামগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে। তাহলে প্রথমে আসি আমরা বায়ুমণ্ডলের চাপ কাকে বলে। আমরা জানি পৃথিবীর চতুর্দিকে বায়ুর একটি কি আছে, আবরণ আছে। যেহেতু পৃথিবীর বায়ুমণ্ডলকে কি করে আকর্ষণ করতেছে তার নিজের দিকে, তার কেন্দ্রের দিকে, আবার বায়ুর কি আছে আমরা জানি ওজন আছে। তাহলে পৃথিবীর এই যে ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে যে ক্রিয়াশীল হচ্ছে, বায়ু সর্বদা কি করতেছে নিচের দিকে অর্থাৎ দাবিতে হচ্ছে বা বল প্রয়োগ করতেছে। তাহলে একক ক্ষেত্রগুলোর উপর এই যে বল প্রয়োগ করে সেটাকে বলা হচ্ছে কি বায়ুমণ্ডলীয় চাপ। অর্থাৎ আমরা সহজ করতে বলতে পারি একক ক্ষেত্রগুলোর উপর বায়ু যে বল প্রয়োগ করে সেটি হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে বলবো যে কি একক ক্ষেত্রগুলোর উপর বায়ুর কর্তৃক যে বল প্রয়োগ করে সেটি হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলের চাপ আমরা জানলাম। এখন আসো সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপের মান কত। এখানে তিনটি মান, আমরা চারটি মান আমরা দিয়েছি। একটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ কত, সেটা হচ্ছে 101.3 কিলোনিউটন পার মিটার স্কয়ার, অথবা আমরা এটা যদি প্যাসকেলে চিন্তা করি কিলো প্যাসকেলে তাহলে 101.3 কিলো প্যাসকেল, অথবা আমরা এটাকে কেজি পার সেন্টিমিটার স্কয়ার ওইটা হচ্ছে 1.03 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আর অথবা যদি আমরা উচ্চতার এককে চিন্তা করি পানির স্তম্ভের উচ্চতা বা ওয়াটার হেডে চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো হলো 10.3 মিটার অফ ওয়াটার অথবা 76 সেন্টিমিটার অফ মার্কারি, অর্থাৎ পারদেশে যদি আমরা চিন্তা করি তাহলে 76 সেন্টিমিটার আমরা জানি। এখন আসি গ্যাস চাপ বা পরম চাপ, ওই দুইটা আমরা কিভাবে শিখবো। তাহলে প্রবাহের চাপ পরিমাপ করতে যেতে পারে কোনো ড্যাটামের সাপেক্ষে, যেমন আমরা যখন চাপ মাপবো তখন একটা ড্যাটামকে আমরা চিন্তা করবো, ড্যাটামটা বেস লাইন, সেই বেস লাইন থেকে আমরা চিন্তা করবো, সেই বেস লাইন থেকে আমরা যে চাপটা পাবো সেই দুইটা চাপকে আমরা দুটি ড্যাটামে বলে, একটা শূন্য চাপ আর হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। তাহলে শূন্য বায়ুমণ্ডলের চাপটা আমরা আগেই জানলাম আর শূন্য চাপটা আমরা এখন জানবো। যখন কোনো চাপ বায়ুমণ্ডলীয় চাপ হতে পরিমাপ করা, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপকে আমাদের ড্যাটাম চিন্তা করে যে চাপ আমরা নির্ণয় করবো সেটাকে বলা হচ্ছে গ্যাস চাপ। তাহলে বায়ুমণ্ডলের চাপটা কি সেটা তো আমরা আগে বললাম, বায়ু কর্তৃক একক ক্ষেত্রফলের যে পৃথিবীর পৃষ্ঠে যে চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলের চাপকে আমরা যদি ড্যাটাম ধরে যখন কোনো চাপ মাপবো সেটা হচ্ছে গ্যাস চাপ।
অথবা গ্যাস মিটার কর্তৃক আমরা যে চাপ পাবো সেটাকে আমরা গ্যাস চাপ বলতে পারি। যখন কোনো চাপ শূন্য চাপ অর্থাৎ ড্যাটাম থেকে পরিমাপ করা, শূন্য চাপ ড্যাটাম থেকে পরিমাপ করা হবে, তখন তাকে বলা হবে পরম চাপ বা অ্যাবসলিউট প্রেসার। তাহলে পরম চাপ সমান কি আসবে? তাহলে বায়ুমণ্ডলের চাপ যোগ গ্যাস চাপ, অর্থাৎ এই দুইটার যোগফলকে আমরা বলবো পরম চাপ। আর ভ্যাকুয়াম চাপ অর্থাৎ বায়ু শূন্য স্থানের চাপকে শূন্য চাপ বলা হয় বা ভ্যাকুয়াম প্রেসার বলা হয়। বায়ু শূন্য স্থান অর্থাৎ যেখানে কোনো বায়ু থাকবে না, সেখানে যে চাপ পাওয়া যাবে সেই চাপকে আমরা কি বলবো? বায়ু শূন্য চাপ। তাহলে আমরা এখান থেকে দুটি সংজ্ঞা পেয়ে গেলাম। নেক্সটে আমরা আসি বায়ুমণ্ডলের চাপ, গ্যাস চাপ এবং পরম চাপের মধ্যে সম্পর্ক। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষার জন্য আসবে। তোমরা এখান থেকে একটি চিত্র আমরা দেখিয়েছি, সেই চিত্র থেকে আমরা দেখতে পাই, কি দেখতে পাচ্ছি? এখানে দুটি লাইন দেখা যাচ্ছে, একটা ভার্টিক্যাল লাইন, একটা হচ্ছে হরাইজন্টাল লাইন। তাহলে আমাদের এই যে ভার্টিক্যাল লাইনে সেটা হচ্ছে প্রেসার, আর এটা জিরো অ্যাবসলিউট প্রেসার। এই লাইনটাকে বলা হচ্ছে জিরো অ্যাবসলিউট প্রেসার। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম যে লাইনটি দেখতে পাচ্ছি, আমার কার্সারটি যেখানে, এটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসার, আর এখান থেকে এটুকু হচ্ছে আমাদের অ্যাবসলিউট প্রেসার, আর মাঝে যেটুকু হচ্ছে নেগেটিভ প্রেসার বা ভ্যাকুয়াম প্রেসার, আর একটি হচ্ছে আমাদের উপরে হচ্ছে পজিটিভ গ্যাস প্রেসার। এটা হচ্ছে অ্যাটমসফেরিক যদি আমি ড্যাটাম চিন্তা করি। তাহলে আমরা এখানে একটি সূত্র লিখেছি, পরম চাপ সমান বায়ুমণ্ডলের চাপ যোগ গ্যাস চাপ। আবার পরম চাপ সমান কি লিখতে পারি আমরা? বায়ুমণ্ডলের চাপ বিয়োগ ভ্যাকুয়াম চাপ। তাহলে এটাকে আমরা এই দুটি সূত্র আর এই ফিগারটির সাহায্যে আমরা বায়ুমণ্ডলের চাপ, গ্যাস চাপ এবং পরম চাপের মধ্যে একটি সম্পর্ক দেখানো হলো। এখন আসি আমরা যেটা আমাদের এই চ্যাপ্টারের শেষের তিনটি প্রমাণ। একটি হচ্ছে আনুভূমিক, হেলানো এবং খাড়া তলের উপর মোট চাপ নির্ণয় করো। তাহলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো একটি পরীক্ষায় থাকেই। তাহলে আমরা প্রথমে আনুভূমিক তলের উপর চাপ নির্ণয় করব। আনুভূমিক তলের উপর চাপ নির্ণয় করব। এখন আনুভূমিক তলের উপর চাপ নির্ণয় করতে গেলে প্রথমে আমরা একটি ফিগার অঙ্কন করব, যেটি এখানে দেওয়া আছে 3.1-এ। সেটা হচ্ছে হরাইজন্টাল ইমার্জ সারফেস, অর্থাৎ একটি পানিতে একটি প্লেটকে পানির মধ্যে আমরা আনুভূমিকভাবে অর্থাৎ ভূমির সমান করে এটাকে আমরা বসিয়ে দিব এবং তার উপরে কি করব? পানি ঢালব। তাহলে ওর উপরে পানি থাকবে, আবার নিচেও কি থাকবে? পানি থাকবে। তাহলে এমন একটা পর্যায়ে এটা মাঝখানে আমরা ডুবিয়ে দিব। আচ্ছা, তারপর এখন আমরা ধরতেছি এখানে তিনটি জিনিস আমরা ধরে নিব। একটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু তরলের আপেক্ষিক ওজন। তিনটি প্রমাণের জন্য একই পদ্ধতি আমরা অনুসরণ করব। এখানে ওমেগা ইকুয়াল টু তরলের আপেক্ষিক ওজন, যেটা তোমরা আগের যে ক্লাস সেখানে আমরা ওমেগা সমান বিস্তারিত আলোচনা করেছি, অর্থাৎ ফ্লুইড প্রপার্টি, যেটি তোমাদের হয়তো মনে আছে, সেখানে একটু যদি স্মরণ করো তোমরা আরো ভালোভাবে জানতে পারবে। তাহলে ওমেগা ইকুয়াল টু কি? তরলের আপেক্ষিক ওজন। আর এ হচ্ছে ডুবন্ত যে তল আছে সেটার টোটাল সারফেস এরিয়াটা, এর যে সারফেস এরিয়াটা, এই অংশটুকু টোটালটুকু হচ্ছে কি? এ সারফেস এরিয়া। আর এক্স হচ্ছে তরল পৃষ্ঠ ডুবন্ত তলের উপর গভীরতা, অর্থাৎ আমাদের উপর যে সারফেস, যেটুকু সর্বোচ্চ যে পানি আছে, পানির যে লেভেল, সেই লেভেল থেকে ডুবন্ত তলটি যেখানে আছে সেইটার উপর যে উচ্চতা সেটা হচ্ছে এক্স বার, সেটা হচ্ছে এক্স বার। তাহলে আমরা তিনটি প্যারামিটার এখানে ধরে নিলাম। এটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু তরলের আপেক্ষিক ওজন, এ ইকুয়াল টু ডুবন্ত তলের ক্ষেত্রফল, এবং এক্স বার ইকুয়াল টু তরলের পৃষ্ঠ হইতে ডুবন্ত তলের গভীরতা। আমরা নেক্সটে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে কি জানি? চাপ, মোট চাপ সমান কি জানি? ডুবন্ত তলের উপর ওজন। ডুবন্ত তলের উপর কি? ওজন। তাহলে ডুবন্ত তলের উপর ওজনটাই তো চাপ। তাহলে ডুবন্ত তলের উপর ওজন, তাহলে ওজন সমান আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ বাই বি, অতএব ডাব্লিউ ইকুয়াল টু আবার কি লিখতে পারি? ওমেগা ইন্টু বি। ওমেগা ইন্টু বি, অর্থাৎ ওমেগা হচ্ছে তরলের আপেক্ষিক ওজন, এটা লিখলাম, ইন্টু হচ্ছে তরলের আয়তন। তার তরলের আপেক্ষিক ওজন এখানে রেখে দিলাম, আর ইন্টু তরলের আয়তন যদি বাইর করতে চাই, কার? ওই যে তলটি আমরা ডুবিয়ে দিয়েছি সেই তলের উপর মোট পানির আয়তন। তাহলে এখানে কি হবে? তলের ক্ষেত্রফল, অর্থাৎ যে প্লেটটি আছে সেই প্লেটটির ক্ষেত্রফল ইন্টু তরলের গভীরতা বা তরলের উচ্চতা। তাহলে আমরা কি পাবো? তরলের আপেক্ষিক ওজন হচ্ছে ওমেগা, তরলের ক্ষেত্রফল যেটি আমরা তলের ক্ষেত্রফল যেটিকে আমরা এ দিয়ে প্রকাশ করেছি, আর গভীরতাকে আমরা এক্স বার বলেছি। তাহলে আমরা কি পাবো? পি ইকুয়াল টু ওমেগা এ এক্স বার। তাহলে একটি হরিজন্টাল প্লেটের উপর
মোট চাপ ইকুয়াল টু পি ইকুয়াল টু ওমেগা এ এক্স বার। প্রিয় শিক্ষার্থী, এই প্রমাণটি যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা অবশ্যই লিখতে পারবা। একেবারে সহজ একটি প্রমাণ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা পরবর্তী যে প্রমাণটি আছে সেটি দেখব। সেটি হচ্ছে আমাদের কি, খাড়াভাবে ডুবন্ত তলের উপর মোট চাপ। খাড়াভাবে ডুবন্ত তলের উপর মোট চাপ অর্থাৎ টোটাল প্রেসার অফ ইমার্জড সারফেস এট ভার্টিক্যাল। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা প্লেট। আমরা একটা ফিগারকে আমরা আগে দেখব। সেই এখানে একটি ফিগার আমরা দিয়েছি। তাহলে এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি, তরলের মেন টপ সারফেস বা লিকুইড সারফেস। এখন এর ভিতরে একটি প্লেট আমরা সেটা খাড়াভাবে আমরা রেখেছি। সেই প্লেটের আমরা দুটি পয়েন্ট, একটা হচ্ছে জি এবং সি, দুটি বিন্দু নিয়েছি। জি বিন্দুটি হচ্ছে তার কেন্দ্র, আর সি বিন্দুটি হচ্ছে যেখানে আমাদের ফোর্সটা কাজ করতেছে, সেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করেছি। এখানে এফ আমরা দেখিয়েছি। আর আমাদের যে তরলের মধ্যে আমরা এই বস্তুটিকে ডুবিয়েছি বা প্লেটটিকে, সেটি হচ্ছে তরলের আপেক্ষিক ওজনকে আমরা ধরে নিচ্ছি কি ওমেগা, যেটা আগের প্রমাণে আমরা দেখিয়েছি। একইভাবে এই তলের যে ক্ষেত্রফল, টোটাল তলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে এ, মোট তলের ক্ষেত্রফল এ। আর আমাদের এক্স বার হচ্ছে তরল পৃষ্ঠ হইতে ডুবন্ত তলের মধ্যে অর্থাৎ জি বিন্দু পর্যন্ত গভীরতা। তাহলে আমরা একটা গভীরতা পেলাম, সেটা হচ্ছে জি বিন্দু পর্যন্ত গভীরতা, সেটা হচ্ছে এক্স বার। এটা হচ্ছে এক্স বার। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে পেলাম কি, ওমেগা ইকুয়াল টু তরলের আপেক্ষিক ওজন, এটা আমরা ধরে নিলাম। এ ইকুয়াল টু কি, তলের ক্ষেত্রফল, এবং এক্স বার ইকুয়াল টু তরল পৃষ্ঠ হইতে ডুবন্ত তলের মধ্যে অর্থাৎ জি বিন্দুর গভীরতা। এখন আমরা এইচ বারটা হচ্ছে তরল পৃষ্ঠ হইতে ডুবন্ত তলের মধ্যে অর্থাৎ পি বিন্দুর গভীরতা। তাহলে পি বিন্দুটা যেখানে আছে, সরি এখানে পির পরিবর্তে এখানে সি লিখতে হবে প্রিয় শিক্ষার্থী। এখানে পি বলা হয়েছে, আসলে এটা হচ্ছে সি বিন্দু। এটা হচ্ছে সি বিন্দু, এখানে তোমরা একটু কারেকশন করে নিবা। এইচ বার হচ্ছে তরল পৃষ্ঠ হইতে ডুবন্ত তলের মধ্যে অর্থাৎ পি বিন্দুর গভীরতা। পি বিন্দু বলতে না, এটা আসলে সি বিন্দু হবে, সি বিন্দুর গভীরতা। আর তলের একটি পলির বা ক্ষুদ্র একটি স্ট্রিপ আমরা নিলাম, সেই স্ট্রিপের পুরুত্ব হচ্ছে ডিএক্স, সেই স্ট্রিপের পুরুত্ব হচ্ছে ডিএক্স। আর পলির বা এলিমেন্ট, যে স্মল এলিমেন্ট, সেই এলিমেন্টের চওড়াটি হচ্ছে কত, বি। এবং তরল পৃষ্ঠ হইতে ওই স্মল এলিমেন্ট বা পালির ক্ষুদ্র অংশের গভীরতা, সেটা হচ্ছে এক্স, সেটা হচ্ছে আমাদের এক্স। তাহলে আমরা কি পেলাম, পালির বা স্মল এলিমেন্ট বা ক্ষুদ্র অংশের তিনটি জিনিস পেলাম। একটা হচ্ছে পালির বা ক্ষুদ্র অংশের চওড়া, এবং ক্ষুদ্র অংশের গভীরতা, এবং ক্ষুদ্র অংশের পুরুত্ব, তাহলে পালির তিনটি বা পালি বা এলিমেন্টের, স্মল এলিমেন্টের তিনটি জিনিস আমরা ধরে নিলাম। এখন স্মল এলিমেন্টের চাপের তীব্রতা সমান আমরা কি জানি, পি ইকুয়াল টু ওমেগা এক্স, পি ইকুয়াল টু ওমেগা এক্স। তাহলে এটি আমরা জানি। এখন আমরা প্রথমে যে চিন্তা করব সেটা হচ্ছে, আমরা চাপের তীব্রতা সমান আমরা কি জানি, সেটা হচ্ছে পি ইকুয়াল টু এফ বাই এ, যেটা আমরা আগে শিখিয়ে এসেছি, পি ইকুয়াল টু এফ বাই এ। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি পাবো, যদি ইকুয়েশনটিকে আবার সলিউশন করি, তাহলে এফ ইকুয়াল টু পাবো পি ইন্টু এ, পি ইন্টু এ। তাহলে আমাদের যে স্মল এলিমেন্ট বা পালির ক্ষুদ্র অংশের মোট চাপ বা বল, এখানে দুটি কথা বলছে, চাপ আর বল। যখন আমরা এককটি আসবে তখন কিন্তু বলেই আসবে। সুতরাং মোট চাপ বা মোট বলকে বলা হচ্ছে এফ ইকুয়াল টু, আমরা জানি কি জানি, পি এ, পি এ। তাহলে পি ইকুয়াল টু আবার কি জানি, উপরে আমরা পেলাম ওমেগা এক্স। তাহলে এখানে মানটা আমরা বসিয়ে দিব। তাহলে ওমেগা এক্স এ, তাহলে যে ফালির ক্ষুদ্র অংশের মোট চাপ বা বলের মান হচ্ছে পি ইকুয়াল টু ওমেগা এক্স এ, পি ইকুয়াল টু ওমেগা এক্স এ। এখন আমরা যেহেতু এখানে পি ইকুয়াল টু ওমেগা এক্স এ পেয়ে গেলাম, তাহলে ফালের ক্ষুদ্র অংশের জন্য আমরা তাহলে এখন যদি ডিফি পেতে পারি, আর এইদিকে পেয়ে যাবো ওমেগা এক্স ডিএ। ডিফারেন্সিয়াল যদি আমরা করি, ডিফি ইন্টু ওমেগা এক্স ডিএ, ওমেগা এক্স ডিএ। তাহলে আবারও আমরা একটু দেখতেছি, সেখানে হচ্ছে কি, এই অংশটুকু আমরা দেখি যে ফালের ক্ষুদ্র অংশের চাপের তীব্রতা পি ইকুয়াল টু ওমেগা এক্স, এটা আগেই আমরা সূত্র জানি। আবার চাপের তীব্রতার সমান আমরা কি জানি, এফ বাই এ। তাহলে এফ ইকুয়াল টু পাবো কি, পি ইন্টু এ, পি ইন্টু এ। তাহলে পালির ক্ষুদ্র অংশের মোট চাপ,
বা স্মল এলিমেন্টের উপর মোট চাপ সেটা হচ্ছে কি পি এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে ওমেগা এক্স, আর এর জায়গায় থাকবে তাহলে পি কাটু পাবো ওমেগা এক্স এ। এখন যদি আমরা ক্ষুদ্র অংশ ডিফারেন্সিয়েট করি তাহলে ডিফি ইন্টু ওমেগা এক্স ডিএ, ডিফি ইন্টু ওমেগা এক্স ডিএ, এইটুকু পর্যন্ত আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কে পেলাম ডিফি ইকুয়াল টু ওমেগা এক্স ডিএ। এখন আমরা এখানে একটি ইকুয়েশন দেখিয়েছি, দেখো এটি হচ্ছে এক্সট্রা পার্ট। তাহলে ওমেগা ইকুয়ালটা আমরা কি জানি ডাব্লিউ বাই ভি, ওমেগা ইকুয়ালটা আমরা কি জানি ডাব্লিউ বাই ভি। তাহলে এখন ডাব্লিউ ইকুয়ালটা আবার কি জানি এম জি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি, তাহলে বি এর জায়গায় বি, রো ইকুয়াল টু আবার জানি এম বাই বি, অতএব আমার রো ইকুয়াল টু এম বাই বি যদি আমরা জানি তাহলে এম বাই ভি ইকুয়াল টু রো, আর জি এর জায়গায় জি, তাহলে ওমেগা সমান কি রো জিও লেখা যায়। তাহলে এখানে আমরা এখন ডিফি ইকুয়াল টু ওমেগার পরিবর্তে আমরা কি লিখবো রো জি, আর এক্স এর জায়গায় এক্স থাকবে, ডি এর জায়গায় ডি থাকবে। এখন যদি আমরা সম্পূর্ণ সারফেসটির উপর মোট চাপ নির্ণয় করতে যাই তাহলে আমরা কি করতে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রাল আমরা করব ইন্টিগ্রেশন ডিফি ইন্টিগ্রেশন রো জি এক্স ডি, ক্লিয়ার? ইন্টিগ্রেশন রো জি জাস্ট দুই পাশে আমরা কি বলি ইন্টিগ্রেশন চিহ্ন আমরা বসিয়ে দিব। হ্যাঁ, ইন্টিগ্রেশন চিহ্ন আমরা বসিয়ে দিব। তাহলে আমরা যেহেতু ইন্টিগ্রেশন চিহ্ন বসিয়ে দিলাম তাহলে আমরা এখন কি পাবো ইন্টিগ্রেশন ডিপি ইকুয়াল টু, এখন আমরা এখানে রো জিটা হচ্ছে আমাদেরকে কনস্ট্যান্ট, রো জিটা হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু এটা ওই পানির জন্য বা তো যে তরল ডুবে সেই তরলের জন্য, তাহলে সেই তরলের জন্য রো ইকুয়াল টু রো জি এক্স ইন্টু ডিএ, রো জি এক্স ইন্টু ডিএ, রো জি এক্স ইন্টু ডিএ। তাহলে রো জিটা আমাদের এখানে কমন আমরা নিয়ে আসবো, তাহলে এখানে থাকলো কি ইন্টিগ্রেশন এক্স ডিএ। এখন এই ইন্টিগ্রেশন এক্স ডিএ এটি হচ্ছে আমাদের কি মোমেন্ট। তাহলে আমরা ইন্টিগ্রেশন এক্স ডিএ সমান তরল পৃষ্ঠ হইতে ওই তলের মোমেন্ট, ওই তলের মোমেন্ট, তার তরল পৃষ্ঠ হইতে ওই তলের মোমেন্ট কি হবে, যেহেতু আমাদের দূরত্ব হচ্ছে এক্স বার, অর্থাৎ দূরত্ব ইন্টু এখানে কি এরিয়া, এরিয়াটা হচ্ছে এ, তাহলে মোমেন্ট হবে এক্স বার এ, মোমেন্ট হবে এক্স বার এ। তাহলে আমরা ইন্টিগ্রেশন এক্স দিয়ে এর পরিবর্তে আমরা কি লিখবো এক্স বার এ, এক্স বার এ। তাহলে আমাদের কি পেয়ে গেলাম রো জি, তাহলে রো জি সমান আবার কি লেখা যায় ওই যে ওমেগা, উপর থেকে আমরা আবার চেঞ্জ করে দিলাম রো জি ইকুয়াল টু ওমেগা, আর এর জায়গায় এ এক্স বার, এক্স বার। তাহলে আমরা পি সমান পেলাম মোট চাপ সমান পেলাম ওমেগা এ এক্স বার, ওমেগা এ এক্স বার। তাহলে আরেকটি আমরা প্রমাণ শিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, এটিও খুবই ইম্পর্টেন্ট একটি প্রমাণ, তোমরা এটি বিস্তারিত কয়েকবার যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা করতে পারবা, এবং এটি সহজভাবে এখানে করে দেওয়া হয়েছে। তারপরের যে প্রমাণটি দিয়ে যাব আমরা সেটি হচ্ছে আমাদের কি হেলানো তলের উপর মোট চাপ, হেলানো তলের উপর কোন তরলের মোট চাপ। তাহলে আমরা হেলানো তলের উপর মোট চাপ সেটি আগের যে প্রমাণটি ছিল সেই ধরনেরই, কিন্তু এখানে শুধু অ্যাঙ্গেলের একটি পরিবর্তন আমরা নিয়ে আসবো। যেহেতু বলছে হেলানো, আগেরটি ছিল খাড়া, তাহলে হেলানো ছিল, তাহলে আমাদের খাড়া থেকে আমরা হেলানোতে চিন্তা করব। তাহলে প্রথমে আমরা চিন্তা করব, মনে করি চিত্রে অঙ্কিত হেলানো তলটির পানিতে ডুবানো আছে, তাহলে আমরা কিসের মধ্যে পানিতে এটা ডুবিয়ে দিয়েছি। তাহলে একটা এখানে তরলের আপেক্ষিক ওজন আসবে, যেটা আগেও আমরা বলেছি, ধরি ওমেগা ইকুয়াল টু তরলের আপেক্ষিক ওজন, এ ইকুয়াল টু তলের ক্ষেত্রফল। তিনটি প্রমাণের ক্ষেত্রে এই অংশটুকু কমন, তাহলে এই হলো কি তলের ক্ষেত্রফল। এক্স বার সমান তরল পৃষ্ঠ হইতে ডুবন্ত তলের মধ্যে অর্থাৎ জি বিন্দু পর্যন্ত গভীরতা। তাহলে এইখান থেকে এক্স বার যেটি, এই যে এই এক্স বারটি, অর্থাৎ যেহেতু আমরা এখানে দুটি ফিগার দেখেছি, এটি একটি ফিগার, এটি যদি আমরা সাইড থেকে দেখি সেটি পাবো, আর টপ থেকে দেখলে এটি আমরা পাবো। দুটি আমরা জিনিস একই জিনিস, জাস্ট দুটি দেখিয়েছি বোঝার সুবিধার্থে। তাহলে আমাদের এই যে প্রথম যে ভিউটি সেটি হচ্ছে আমাদের প্লেটের একটি অংশ দেখা যাচ্ছে, আর এটা হলো উপরের তলটি দেখা যাচ্ছে। তাহলে আমাদের এটি হচ্ছে বিন্দু জি বিন্দু, তাহলে জি বিন্দুর গভীরতা কি এক্স বার, এক্স বার, আর সি বিন্দুর পার্টটা হচ্ছে কি